সম্প্রতি ভারত বাংলাদেশে তাদের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে। বেনাপোল সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় তিনি বলেন, ভারতের 140 কোটি এবং বাংলাদেশের 20 কোটি মানুষকে একসঙ্গে বিবেচনা করলে এটি 160 কোটির এক বিশাল শক্তিতে পরিণত হয়। তার ভাষায়, আমাদের দুজন মিলে শক্তি, একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি। একই সঙ্গে তিনি দুই দেশের গণতন্ত্র, স্বপ্ন ও জনগণের কল্যাণকে অভিন্ন লক্ষ্য হিসাবেও উল্লেখ করেন। কিন্তু একজন কূটনীতিকের মুখে দুই শক্তি এক করার এমন বক্তব্য স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কি কেবল বাংলাদেশের ভারত সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কূটনৈতিক বার্তা, নাকি এর মধ্যে রয়েছে বৃহত্তর কোনো ভূরাজনৈতিক ও রাজনৈতিক ইঙ্গিত? বিশেষ করে একজন পেশাদার কূটনীতিকের পরিবর্তে ভারতের ক্ষমতাসীন রাজনীতির অভিজ্ঞ একজন নেতাকে ঢাকায় পাঠানোর প্রেক্ষাপটে এই বক্তব্যের তাৎপর্য নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা এবং বিতর্ক। অপরদিকে পেশাদার কূটনীতিকের বদলে রাজনীতিবিদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক ইতিহাসে একটি অস্বাভাবিক ঘটনা। কারণ বাংলাদেশে ভারতের মতো গুরুত্বপূর্ণ মিশনে সাধারণত ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তারাই দায়িত্ব পেয়ে থাকেন। ফলে প্রশ্ন উঠেছে, ভারত কেন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল? তার বক্তব্যকে ঘিরে কেন তৈরি হয়েছে আলোচনা এবং বিতর্ক? দীনেশ ত্রিবেদীর বক্তব্যকে ঘিরে আলোচনা তৈরি হওয়ার অন্যতম কারণ হলো তার দুই শক্তি এক করা এবং 160 কোটির শক্তি সংক্রান্ত মন্তব্যের সঙ্গে অখণ্ড ভারত বিতর্কের যোগসূত্র খোঁজার চেষ্টা। যদিও তিনি সরাসরি অখণ্ড ভারতের কথা বলেননি, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলের একটি অংশ তার বক্তব্যকে সেই ধারণার আলোকে ব্যাখ্যা করছেন। বিশেষ করে তিনি একজন পেশাদার কূটনীতিকের বদলে ভারতের সক্রিয় রাজনীতির একজন পরিচিত মুখ হওয়ায় তার বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য নিয়ে আরও বেশি আলোচনা হচ্ছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ভারতের কিছু রাজনৈতিক ও আদর্শিক মহলে অখণ্ড ভারত ধারণা নিয়ে আলোচনা হওয়ায় বাংলাদেশ ও ভারতের জনগণকে একত্রে এক শক্তি হিসেবে উপস্থাপনের বিষয়টি অনেকের কাছে বাড়তি কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। ফলে কেউ এটিকে দুই দেশের সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নের কূটনৈতিক ভাষা হিসেবে দেখছেন, আবার কেউ এর মধ্যে বৃহত্তর রাজনৈতিক বা আদর্শিক বার্তা খুঁজে দেখার চেষ্টা করছে। এই ভিন্ন ভিন্ন ব্যাখ্যাই মূলত তার বক্তব্যকে ঘিরে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বরাবরই সাধারণ প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক নয়। 1971 সালের মুক্তিযুদ্ধ, সীমান্ত, নদীর পানি, বাণিজ্য, নিরাপত্তা, অভিবাসন, আঞ্চলিক রাজনীতি সবকিছু মিলিয়ে দুই দেশের সম্পর্ক সবসময়ই বহুস্তরীয়। এই সম্পর্ক কখনো হয়েছে উষ্ণ, আবার কখনো হয়েছে শীতল। কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে 2024 সালের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ নয়াদিল্লিকে নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক ভারত গড়ে তুলেছিল, রাজনৈতিক পরিবর্তনের ফলে সেই সমীকরণে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই ভারত নতুন কৌশল নিয়েছে। এই জায়গাতে মোদির ঘনিষ্ঠ হিসাবে দীনেশ ত্রিবেদীর নাম যথাযোগ্যই বলে মনে করছেন বিশ্লেষকেরা। দীনেশ ত্রিবেদী শুধু একজন সাবেক মন্ত্রী নন, তিনি বহু দশক ধরে ভারতীয় রাজনীতির সঙ্গে যুক্ত। সংসদীয় রাজনীতি, ক্ষমতা কেন্দ্র, নীতি নির্ধারণী মহল সব জায়গায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ফলে তাকে ঢাকায় পাঠানোর অর্থ শুধু একজন প্রতিনিধি পাঠানো নয়, বরং সরাসরি মোদী সরকারের রাজনৈতিক আস্থাভাজন একজন ব্যক্তিকে পাঠানো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, ভারত আসলে বাংলাদেশকে একটি কূটনৈতিক ইস্যু নয়, বরং একটি রাজনৈতিক অগ্রাধিকার হিসাবে দেখতে শুরু করেছেন। আর যখন কোনো সম্পর্ক রাজনৈতিক অগ্রাধিকার হয়ে ওঠে, তখন সেখানে কখনো কখনো পেশাদার কূটনীতিকের চেয়ে রাজনৈতিক দূতের প্রয়োজন বেশি হয়ে পড়ে। এছাড়া এর একটি ঐতিহাসিক নজিরও আছে। বিশ্বের বড় শক্তিগুলো প্রায়ই গুরুত্বপূর্ণ দেশগুলোতে রাজনৈতিক নিয়োগ দেয়। যুক্তরাষ্ট্র বহুবার প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী কিংবা প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ব্যক্তিদের রাষ্ট্রদূত করেছে। এর উদ্দেশ্য একটাই, যাতে দূতাবাস শুধু বার্তা আদান প্রদানের জায়গা না হয়ে সরাসরি রাজনৈতিক যোগাযোগের সেতু হিসাবে কাজ করতে পারে। বাংলাদেশে দীনেশ ত্রিবেদীর নিয়োগকেও অনেকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পশ্চিমবঙ্গ।
ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের গুরুত্ব অনেক। ভাষা, সংস্কৃতি, ইতিহাস, পারিবারিক যোগাযোগ সব মিলিয়ে দুই বাংলার সম্পর্ক রাজনৈতিক সীমান্তের চেয়েও গভীর। দীনেশ ত্রিবেদী দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় ছিলেন। বাংলাভাষী সমাজ ও অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে তার ধারণা রয়েছে। ফলে দিল্লি হয়তো মনে করেছে বাংলাদেশের সমাজ ও রাজনৈতিক পরিবেশ বোঝার ক্ষেত্রে এটি একটি বাড়তি সুবিধা হবে। তবে কেবল সাংস্কৃতিক যোগাযোগ নয়, এর পেছনে আরও বড় একটি হিসাব রয়েছে, সেটি হলো ভূরাজনীতি। বর্তমান বিশ্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক কেন্দ্র। একদিকে ভারত, অন্যদিকে চীন। উভয় দেশই বাংলাদেশে নিজেদের প্রভাব বাড়াতে আগ্রহী। বন্দর, অবকাঠামো, জ্বালানি, বাণিজ্য এবং বঙ্গোপসাগরকে ঘিরে কৌশলগত প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে। এই বাস্তবতায় ভারত এমন এক প্রতিনিধিকে ঢাকায় পাঠাতে চেয়েছে, যিনি শুধু কূটনৈতিক নোট আদান প্রদান করবেন না, বরং রাজনৈতিক পর্যায়ে সম্পর্ক মেরামত ও শক্তিশালী করার কাজও করতে পারবে। তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও আছে। সমালোচকদের মতে একজন পেশাদার কূটনৈতিক বছরের পর বছর আন্তর্জাতিক সমালোচনার কৌশল, রাষ্ট্রীয় প্রোটোকল এবং সংকট ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন। সেখানে একজন রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তির সবচেয়ে বড় শক্তি রাজনৈতিক যোগাযোগ হলেও কূটনৈতিক দক্ষতার ক্ষেত্রে তার অভিজ্ঞতা তুলনামূলকভাবে সীমিত হতে পারে। ফলে এই পরীক্ষার ফলাফল কী হবে তা এখনই বলা কঠিন। সব মিলিয়ে দীনেশ ত্রিবেদীর নিয়োগকে শুধু একজন নতুন হাই কমিশনারের আগমন হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে দিল্লির একটি বার্তা। বাংলাদেশ এখন ভারতের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে সম্পর্ক পরিচালনার দায়িত্ব কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে ছেড়ে না দিয়ে সরাসরি রাজনৈতিক গুরুত্বের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশ্ন হলো, এই রাজনৈতিক দূত কি দুই দেশের মধ্যে নতুন আস্থার সেতু গড়তে পারবেন, নাকি এটি হবে এমন এক কূটনৈতিক পরীক্ষা যার ফলাফল দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দীর্ঘদিন আলোচিত হবে? সেই উত্তর লুকিয়ে আছে আগামী দিনের বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথে। দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমেদ। হ্যাঁ, চমৎকার চমৎকার, অত্যন্ত চমৎকার।